একটি ট্যাপকে যদি একটি আঙুল দিয়ে চেপে রাখা হয় তবে এর পানি পড়ার স্পিড স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এই বিষয়টি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এটি বুঝবেন যে কেন প্লেন আকাশে উড়ে। এই বিষয়টি মূলত বোঝানো হয় এই বার্নৌলিস প্রিন্সিপালের মাধ্যমে। এই বিষয়টি যদি আপনি বুঝতে চান তাহলে আপনার সামনে উঠে আসবে দি কোয়ান্ডা ইফেক্ট, দি ফার্টিনেল টিউব, এইসব বিষয়গুলি চলে আসবে। আজকের ভিডিওতে মূলত আমরা বার্নৌলিস সূত্র আলোচনা করব এবং কীভাবে বার্নৌলিস সূত্র মেনে আকাশে প্লেন উড়ে সেটি আলোচনা করা হবে। এইবার মনে করুন আপনার কাছে একটি পাইপ রয়েছে, যে পাইপটির এক প্রান্ত মোটা এবং এক প্রান্তে চিকন। স্বাভাবিকভাবেই চিকন প্রান্তে পানির যে বেগ সেটি বেশি থাকবে। এই কারণে মূলত কলকে যখন চাপা হয় তখন এর পানির স্পিডটা বেড়ে যায়। একইভাবে আপনাকে যদি এখানে প্রশ্ন করা হয় যে প্রেশার বা চাপটা কীরকম হবে, আমরা সকলে জানি যে যেখানে বেগ বেশি সেখানে চাপটা বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমাদের ধারণাটা কোনোভাবে কাজ করবে না, কেননা বিজ্ঞানী বার্নৌলি আমাদের অন্যরকম একটি সূত্র পরিচালনা করেন। বিজ্ঞানী বার্নৌলির মতে যেখানে অ্যাটলিস্ট ফ্লুইডের ক্ষেত্রে যেখানে চাপটা বেশি হবে সেখানে অবশ্যই গতি কম হতে হবে, অর্থাৎ এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। যেখানে গতি বেশি হবে সেখানে অবশ্যই চাপটা কম হবে। বিজ্ঞানী বার্নৌলি এই সূত্রটি আমাদের প্রদান করেন এবং সেই মতে আমাদের অবশ্যই মোটা প্রান্তে, অর্থাৎ যে প্রান্তে আমাদের চাপটা একদম কম সেই প্রান্তে আমাদের বেগটা বেশি এবং এটা পরস্পর ব্যস্তানুপাতিক। আমি যদি ফ্লুইডের ক্ষেত্রে এই সম্পূর্ণ চাপ বা প্রেশার যোগ করতে চাই তাহলে এটা আসবে দুইভাবে, একটা স্ট্যাটিক প্রেশার, একটা হচ্ছে ডায়নামিক প্রেশার। এখন এই টোটাল যদি আমরা প্রেশার গণনা করি সেটা হবে স্ট্যাটিক এবং ডায়নামিক দুটি প্রেশারের যোগফল। এখানে দুটি প্রেশারই সুন্দরভাবে আলোচনা করার সুযোগ রয়েছে। এবার মনে করুন একটি পাইপের মধ্যে দিয়ে পানি পরিচালনা হচ্ছে। এই পাইপের মধ্যে দিয়ে ছোট্ট একটা পাইপ সংযুক্ত করা হয়, তবে একটু পানি পাইপের উপরে উঠে যাবে। এটা হয় মূলত স্ট্যাটিক প্রেশারের কারণে। অপর পাশে একটা স্ক্রুযুক্ত যদি পাইপ ঢোকানো হয় তবে সেখানে দেখবেন যে একটু পানি অন্য পাইপের তুলনায় বেশি হয়ে যাবে। এই পাইপটুকু আসবে স্ট্যাটিক প্রেশার এবং অপরটুকু আসবে ডায়নামিক প্রেশারের জন্য, অর্থাৎ এই ডায়নামিক এবং স্ট্যাটিক দুটোর যোগফলই হবে টোটাল। এখানে বার্নৌলি তিনি মনে করতে যে ফ্লুইডের ক্ষেত্রে অর্থাৎ সংকোচনশীল হবে এরকম বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটি স্থানে এর টোটাল প্রেশার অবশ্যই সমান হবে, অর্থাৎ এ প্রান্তে এবং আমাদের বি প্রান্তে, অর্থাৎ মোটা এবং চিকন প্রান্তে অবশ্যই ডায়নামিক প্রেশার অর্থাৎ এবং স্ট্যাটিক প্রেশার দুটোর যোগফল সমান হতে হবে। এটি আমাদের বৈজ্ঞানিক বার্নৌলি প্রমাণ করে দেখান, অর্থাৎ সেখানে ডায়নামিক এবং স্ট্যাটিক দুই প্রেশারের যোগফলের সমান হবে। এবার যদি একটা সূত্র দিয়ে খেয়াল করা যায়, P1 P rho GH plus half rho G is equals to P2 plus P rho G2 plus half PV square। এখানে P1 হচ্ছে স্ট্যাটিক, হাফ PV স্কোয়ার হচ্ছে ডায়নামিক এবং হাইড্রেট প্রেশার P rho GH এইটা। এখানে P rho GH অর্থাৎ এখানে হয়ে থাকে পানির অভ্যন্তরীণ হাইটের কারণে হয়ে থাকে। যেহেতু পানির অভ্যন্তরীণ হাইট সমান তাই এখানে জি বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ফাইনালে পেয়ে থাকি। এবার এই সূত্রটির মধ্যে থেকে যদি আমরা ধরে নিই V1 is equals to V2, দেন আমরা লিখতে পারবো P is equals to P2। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা কখনোই বলতে পারবো না V1 is equals to V2, সেক্ষেত্রে এখানে হবে V1 is less than V2। সেক্ষেত্রে যেহেতু উল্টা অর্থাৎ P1 is equals to greater than P2, এখানে বলতে পারি আমরা P1 এর যে চাপ সেটা অবশ্যই P2 থেকে বেশি হবে। বিজ্ঞানী বার্নৌলি এই বিষয়টি বোঝা যায় ভ্যান্টিলো টিউব থেকে ইজিলি। এই হচ্ছে আমাদের ভ্যান্টিলো টিউব, যা দুই প্রান্ত মোটা এবং এক প্রান্ত চিকন এবং এর সাথে তিনটি পাইপ সংযুক্ত করা রয়েছে। এর মধ্যে তরল ঢোকানো হয়েছে এর চাপ বোঝার জন্য। এর মধ্যে কোনো ফ্লুইড আপাতত দেওয়া হয়নি। যখন এর মধ্যে ফ্লুইড দেওয়া হয়নি তখন এটি সমান সমান থাকবে তিনটি পানিরই অবস্থান বা তরলের অবস্থান। যখন এর মধ্যে ফ্লুইড প্রবেশ করা হয় তখন দেখা যাবে প্রথম পাইপটি থেকে যে তরল নিচে নেমে আসবে, কেননা এখানে যে বেগ সেটা বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয় পাইপটি দিয়ে হালকা একটু উপরে চলে আসবে, কেননা এখানে বেগ কম থাকবে, যার কারণে এই জিনিসটা হয়ে থাকে। এবার আমরা যদি এই কাজটি একদম বোতলের মাধ্যমে করে থাকি তবে দেখতে পাবো বোতলটা একদম চুপসে যাবে, কেননা সেখানে বায়ুর পরিমাণ একদম কমে যাবে। বিজ্ঞানী বার্নৌলির বলা এই তত্ত্বটি আমাদের কাছে বাস্তব মনে না হলেও এটাই বাস্তব বা এটাই সত্যি, যে কোনো কিছুর বেগ যত বেশি তার চাপ তত কম হবে। এইবার মূলত আলোচনা করা যাক যে বিমান নিয়ে, বিমান কীভাবে আকাশে উড়ে প্রায় 50,000 ফুট উপরে। এখন আমি এই মুহূর্তে শিওর যে আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নগুলো অবশ্যই এসেছে যে একটা বিমান যখন আকাশে উড়ে তখন একজন পাইলট সে কীভাবে রাস্তা খুঁজে বের করে। আপনি কি জানেন যে রাতে প্লেন চালানো কতটা ঝুঁকিপূর্ণ? এই বিষয়গুলি আপনি অবশ্যই আপনার মনে কখনো না কখনো আসবেই, এটা আমি নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা সবাই জানি প্লেন সাধারণত 3 রকমের হয়ে থাকে। এগুলো হচ্ছে হেলিকপ্টার, জেট প্লেন আর কমার্শিয়াল প্লেন।
যেটা আমরা ইজিলি দেখতে পাই। তবে বর্তমানে এখন অনেক ধরনের বিমানই দেখা যায়, তবে প্রত্যেকটা বিমানই এই ৩ ক্যাপাসিটির বিমানের মধ্যে পড়ে। আপনাদের মাঝে অনেকেই এখন বিমানে সফর করে ফেলেছেন। সাধারণত এই বিমানগুলি প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০ ফুট উপরে পর্যন্ত উড়ে থাকে। কিন্তু অপরদিকে হেলিকপ্টার যেটি মাত্র ১০,০০০ ফুট উপরে উঠে, যার কারণে যখন একটি হেলিকপ্টার উড়ে যায় তখন আমাদের মনে হয় হেলিকপ্টারটি আমাদের একদম কাছ দিয়ে উড়ে যাচ্ছে। অপরদিকে একটি হেলিকপ্টার ব্যবহার করা হয় খুবই সামান্য উঁচুতায় ওড়ার ক্ষেত্রে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে। আপনি কখনোই হেলিকপ্টার দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। অথবা আপনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন বিভিন্ন জিনিসপত্র স্থানান্তর করার ক্ষেত্রে। হেলিকপ্টার মূলত কম উচ্চতায় ওড়ার জন্যই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু কমার্শিয়াল প্লেন যেটি ইউজ করা হয়ে থাকে অনেক উচ্চতায় ওড়ার ক্ষেত্রে। এবার জেট প্লেন যেটি মিলিটারিদের ব্যবহারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, প্রায় ২৫,০০০ ফুট পর্যন্ত এটি উঠতে পারে। এতে ব্যবহার করা হয় টার্বো ইঞ্জিন, যে টার্বো ইঞ্জিনটির মাধ্যমে এটি ২৫,০০০ ফুট উপরে উঠতে পারে। আমরা সবাই জানি টার্বো ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে অক্সিজেন, আর এই অক্সিজেন যদি বেশি উপরে উঠে যায় তবে এই জেট প্লেনটি বেশি দ্রুত গতিতে সামনে এগোতে পারবে না, যার কারণে এটি মাত্র সামান্য পরিমাণে অর্থাৎ ২৫,০০০ ফুট উপরেই উঠানো হয়। আমরা সবাই জানি কমার্শিয়াল প্লেন প্রায় ৩০ থেকে ৫০,০০০ ফুট উপরে উড়ানো হয়, কেননা এই উপরে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, সেখানে বাতাসের পরিমাণটা বা লেভেলটা কম থাকে। তাই সেখানে আমরা ইজিলি একটা কমার্শিয়াল প্লেন উড্ডয়ন করতে পারি। সেখানে আমাদের বেশি ঝাঁকুনি হবে না, সেখানে আমাদের বেশি জ্বালানির প্রয়োজন হবে না, ইজিলি যে কেউ সেখানে স্টে করতে পারবে, যার কারণে সেখানে আমাদের এই প্লেনটি ব্যবহার করা হয়। এইবার আসা যাক বার্নৌলিস প্রিন্সিপাল সূত্রের মাধ্যমে কীভাবে একটি প্লেন আকাশ উঠতে পারে সেই বিষয়টি। প্লেনের যে পাখাটি সেটা যদি আমরা খেয়াল করি সবাই দেখতে পাবো উপরের অংশটা একটু বেশি কার্ভ অর্থাৎ বাঁকা। আর যেহেতু উপরের অংশটি বেশি বাঁকা, তাই এই উপরের অংশে কেন্দ্রমুখী বলের প্রভাবে এখানে যখন বাতাসটা আসে সেই বাতাসটি এর গতিবেগ থাকে অনেক বেশি এবং নিচের অংশের গতিবেগ থাকে কম, যেটি আমরা সাধারণভাবে এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ইজিলি বুঝতে পারি। আর প্লেনের উপরের অংশে যেখানে গতি বেশি তাই এখানে চাপটা ইজিলি কম থাকে এবং নিচের অংশের গতি একদম কম হওয়ার কারণে এখানে প্রেশারটা একটু বেশি থাকে। আমরা সবাই জানি কোনো একটা বস্তু উচ্চ চাপের স্থান থেকে সবসময় নিম্ন চাপের স্থানে যেতে চায়। যেহেতু প্লেন উপরের অংশে চাপটা কম এবং নিচের অংশে চাপটা বেশি, তাই প্লেনের যে নিচের অংশ থেকে উপরের অংশের দিকে যেতে চায়, এভাবেই মূলত একটি প্লেন উপরের দিকে গ্রো করে, যাকে আমরা লিফট ফোর্স আর ওয়েট ফোর্সের মাধ্যমে বিবেচনা করে থাকি। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, একটা প্লেনে যখন বাতাস এসে লাগে তখন এর বাতাসটা সারফেস ধরেই কেন চলে যায়, কেন এবার বিচ্ছিন্ন হয়ে যায় না? এটা মূলত কর্ন ইফেক্টের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি। আপনি ইজিলি দেখতে পারবেন যখন কোনো একটা ফ্লুইডকে একটি সারফেসের উপর নেওয়া হয় তখন সেই ফ্লুইডটি সারফেসের সাথে সংস্পর্শভাবে লেগে থাকে বা সারফেসের সঙ্গে সংস্পর্শভাবে বহিত হয়, যেটি আমরা ইজিলি একটা যখন একটা ট্যাপ থেকে পানি পড়ে সে পানির সঙ্গে যদি আমরা কোনো একটা চামচকে রেখে দেই সেখান থেকে ইজিলি বুঝতে পারবো। এইবার এই বিষয়টি আমরা ইজিলি বুঝতে পারবো বার্নৌলিস প্রিন্সিপাল ল এর মাধ্যমেও। যেমন একটা ফ্লুইডে চলার পথে যদি একটা সারফেস কার্ভ ভাবে রেখে দেওয়া হয় তবে সেই ফ্লুইডের যে লো প্রেশার যে স্থানে থাকবে এবং একটা প্রেশার থাকবে যেটা দূরে সেখানে হাই প্রেশার হবে, ফলে এখানে তৈরি হবে একটা প্রেশারের ডিফারেন্স এবং একটা নেট প্রেশার। আর এই নেট প্রেশার থেকে মূলত উৎপন্ন হবে আমাদের একটা নির্দিষ্ট কার্ভনেস, আর এই কার্ভনেসের মাধ্যমে মূলত কোনো একটি বস্তু চলার পথে, স্পেশালি ফ্লুইডে চলার পথে যখন একটা কার্ভ পথ চলে আসে সেই ফ্লুইডটি মূলত সেই কার্ভের সঙ্গে প্রবাহিত হয়। ফলাফল হিসেবে আমরা এটি দেখতে পাই। এইবার মূলত আপনাদের মনে ইজিলি প্রশ্ন আসতে পারে যে একটা প্লেন তো উড়তে পারে স্বাভাবিক, বাট এর দিক কিভাবে পরিবর্তন করা হয়? এর কারণে রয়েছে এর বিভিন্ন রকমের পাখা, যেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটা প্লেনের দিক পরিবর্তন করা হয়। আমরা সবাই জানি নৌকায় একটি হাতল থাকে, যেটি মাঝি ডানে অথবা বামে ঘোরানোর মাধ্যমে একটি নৌকার দিক পরিবর্তন করে থাকে। তেমনি একটি প্লেনে বিদ্যমান থাকে অনেক পাখা, যেগুলো নড়াচড়া করার মাধ্যমে বা সেগুলো স্থানান্তরের মাধ্যমে একটি প্লেনের দিক পরিবর্তন করা পসিবল। দ্রুত গতিতে বাতাস বইছে এবং এখানে একটা ফানেল বিদ্যমান। এরকম একটা স্থানে যদি একটা পিং পং বল রাখা যায় তবে সেটি ফাটকে চলে না আসে ঘুরতে থাকবে। এটি মূলত হয়ে থাকে মূলত বিজ্ঞানী বার্নৌলিস প্রিন্সিপাল ল এর মাধ্যমে। কিন্তু যদি আমরা সেখান থেকে ফানেল সরিয়ে নেই তবে সে বলটি উঠতে থাকবে। এটি মূলত হয়ে থাকে কর্না ইফেক্টের কারণে। মূলত এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং হলে বার্নৌলিস প্রিন্সিপাল ল এর মাধ্যমে আমরা অনেক কিছুই আবিষ্কার করতে পারি। যেমন অ্যারোডায়নামিক্স এর নিয়ে গবেষণা করতে চাইলেও আমাদের অবশ্যই বার্নৌলিস প্রিন্সিপাল ল বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই অ্যারোডায়নামিক্স এর ক্ষেত্রেও বার্নৌলিস প্রিন্সিপাল ল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, মূলত এই বার্নৌলিস প্রিন্সিপাল ল এবং
কোয়ান্ডা ইফেক্ট, এই দুটির মাধ্যমে আমরা বলতে পারি যে একটি বিমান কিভাবে আকাশে উড়ে এবং বিমানে বিদ্যমান পাখাগুলির মাধ্যমে একটি বিমান কিভাবে সে তার দিক পরিবর্তন করে, এই বিষয়গুলি মূলত আমরা এই দুটির মাধ্যমে বিবেচনা করতে পারি। বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে একটা নদী সে কেন সোজাভাবে চলে না? একটা নদী এর পথ কেনই বা সাপের মতো এরকম আঁকাবাঁকা হয়ে থাকে? নদী চলার পথে কেনই এই ভাঙন সৃষ্টি হয়ে থাকে? নদীতে কেন চর উৎপন্ন হয়? নদী কিভাবে তার দিক পরিবর্তন করে থাকে? নদীতে এত পানি কোথা থেকে আসলো? কিভাবে এই নদীর উৎপত্তি হলো? এই প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই আমার নেক্সট ভিডিওটি আপনারা দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে নেবেন।